ইসির রোডম্যাপে ফেব্রুয়ারির শুরুতে ভোট, নভেম্বরের তফসিল, সেপ্টেম্বরে শেষ হবে ভোটার তালিকা ও সীমানা নির্ধারণ। নির্বাচন বিরোধীরাই লন্ডন বৈঠক পছন্দ করছে না, মন্তব্য মির্জা ফখরুলের। একদিনের বয়কটের পর ঐক্যমত্য কমিশনের সভায় ফিরল জামায়াত। ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই, অভিযোগ ছাত্র দলের। দ্রুত তফসিল চায় অন্য সংগঠনগুলো। নিরাপত্তায় ঘাটতি নেই, দাবি প্রক্টরের। অচল অবস্থায় থমকে আছে দক্ষিণ সিটির ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম। সমালোচনার মধ্যেই আবারও কর্মকর্তাদের সঙ্গে সভা ইসরাকের মশক নিধন কার্যক্রম উদ্বোধন। এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। সংঘাত বন্ধে আত্মসমর্পণের শর্ত ট্রাম্পের। খামেনির যুদ্ধ শুরুর ঘোষণা। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জোরের সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম। আমি মশিউর অনেক। মিম, নির্বাচন নিয়ে তো বেশ অনেকটা প্রশ্ন উঠেছিল, কথা হচ্ছে, এবং সেই সাম্প্রতিক কথার মধ্যে একটা নতুন খবর কিন্তু আজকে আমাদের কাছে হাতে এসেছে। সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রণয়নের জন্য সম্পূর্ণ কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। আর এই রোডম্যাপ তৈরির প্রথম পদক্ষেপ যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা, আর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সংগঠিত করার যে প্রক্রিয়া সেগুলো সম্পূর্ণ করার কাজ করছে তারা। এছাড়াও ভোটার তালিকা এবং সীমানা পুনর্নির্ধারণের কাজ আগামী 30 সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে চায় ইসি। এবং বিশ্লেষকদের শঙ্কা রয়েছে যে সমন্বিত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা তৈরি যদি না করা যায় কিংবা তৈরি না করলে ব্যর্থ হতে পারে আগামী নির্বাচন। বিস্তারিত জানাবেন বেলায়েত হোসেন। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর থেকে বদলাতে শুরু করেছে বাংলাদেশের নির্বাচনী হাওয়া। প্রথমে জুন, তারপর এপ্রিল, কিন্তু ডরচেস্টারের বৈঠক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ফেব্রুয়ারিতে নিয়ে এসে ঠেকিয়েছে। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্র বলছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণ এবং নভেম্বরে তফসিল ঘোষণার প্রাথমিক সময়সীমা ধরে নিয়ে রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার কমিশন সভায় বসছে ইসি। সেই সভায় নির্বাচনের চলমান কাজগুলো পর্যালোচনার পর ঠিক করা হবে পরবর্তী কার্যক্রম। কমিশন সূত্র বলছে, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ আর সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই সময়ের মধ্যে সম্পন্ন করা হবে নির্বাচনী সামগ্রী কেনাকাটার কাজ। চলতি মাসের 22 তারিখের মধ্যে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। আইনে যেসব জায়গায় সংশোধন আসবে, তারপরে তাদের যে সমস্ত ম্যানুয়াল, তাদের ট্রেনিং, মানুষজনকে তৈরি করা বা যে পরিবর্তন হয়ে পরিবর্তিত অবস্থাগুলো সব জায়গার মতন ঠিক করা, এই জায়গাগুলোতে তাদের মনোযোগ দিতে হবে নতুনভাবে। আর তাছাড়া মোটামুটি গতানুগতিক যে কাজগুলো, ভোট কেন্দ্র রেডি করা, ভোটার তালিকা রেডি করা, সীমানা নির্ধারণ করা, এগুলো তো তারা অনেক দিন আগে থেকেই তাদের রেডি হচ্ছে তারা, এবং আমার ধারণা এটা কোনো জটিলতা নয়। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে হলেও অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে আসন্ন সংসদ নির্বাচন। বিশেষ করে দাপ্তরিক প্রস্তুতি ছাপিয়ে কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে সবচেয়ে বেশি নজর দেওয়ার তাগিদ তাদের। এবার কিন্তু মনে হচ্ছে চ্যালেঞ্জিং, যেহেতু অন্তর্বর্তী সরকার আছে, চ্যালেঞ্জিং নাই, ইলেকশন ভালো হবে, আসলে কিন্তু তা না। এবার কিন্তু অনেক চ্যালেঞ্জ। দীর্ঘদিন দেশে কিন্তু নির্বাচনে যে একটা পরিবেশ লাগে, আবহাওয়া লাগে, সেটা কিন্তু বঞ্চিত, মানে সেটা নাই, অনুপস্থিত বলতে গেলে। আইন শৃঙ্খলা বাহিনী প্লাস প্রশাসন, এই সব কিছু মিলাই এই যে নির্বাচনে একটা পরিবেশ তৈরি করতে হবে এবং সমতল ক্ষেত্র করতে হবে সবার জন্যে, সেইখানে কাজ করতে হবে ইলেকশন কমিশনকে। আমরা তো গত 15-16 বছর যেটা দেখেছি, মাঠ প্রশাসন তাদের মতো করে নির্বাচন পরিচালনা করেছে এবং নির্বাচন কমিশনের বিশেষ কোনো ভূমিকা ছিল না। ওই জিনিসটা একটা শিপমেন্ট লাগবে, কিভাবে তারা মাঠ প্রশাসনকে তাদের নিয়ন্ত্রণে আনবে, তাদের অথরিটি এস্টাবলিশ করবে, সেটা তাদের জন্য চ্যালেঞ্জিং।
তারা বলছেন, ভোটকে সামনে রেখে তৈরি করতে হবে সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা। তা না হলে ব্যর্থ হতে পারে আগামী নির্বাচন। আমি যেটা সবচেয়ে বেশি এখন চিন্তিত, যে নির্বাচনকে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক না করা যায়, নির্বাচন সুষ্ঠুভাবে তোলা খুব কঠিন। একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা দরকার, এবং এটা শুধু ইলেকশন কমিশন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবার সঙ্গে মিলে একসঙ্গে একটা প্ল্যান করা দরকার। না হলে আমাদের নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, এবং এই কাজটা করতে না পারলে ইলেকশন ব্যর্থ হতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেই যেন রোডম্যাপের দিকে আগায় নির্বাচন কমিশন, সেই পরামর্শই দিচ্ছেন তারা। নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট, আচরণ বিধিমালা আছে, আমাদের একটা সুপারিশ আছে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ইলেকশন কমিশন ডাকবে, ডেকে কোড অফ কন্ডাক্ট পরে তাদের স্বাক্ষর নেবে ওখানে, যাতে করে তারা এটাকে মেনে চলে। সো এইভাবে ইলেকশন কমিশনকে কিছু স্ট্র্যাটেজি নিতে হবে, যাতে করে পরিবেশটা, যে অস্থিরতাটা, এই যে ভায়োলেন্সের সম্ভাবনা, এগুলোকে তারা কন্ট্রোল করতে পারে। যদি কমিশন এক জায়গায় পলিটিক্যাল পার্টিগুলোকে বসায় একটা আচরণ বিধিমালা এগ্রিমেন্ট করায় নিতে পারে যে হ্যাঁ, আমরা এই নির্বাচন করব, অতীতে যেরকম হয়েছে এরকম হবে না, তা আপনাদের পক্ষ থেকে এই জিনিসগুলো মানতে হবে। এরকম করে না করলে আসলে কোনো কিছুরই পরিবর্তন আসবে না, সেই গতানুগতিক ধারাতেই চলতে থাকবে। তাদের প্রত্যেকের কথা কমিশনের শোনা উচিত, এবং প্রত্যেকের কথা শুনে তারপরে তাদের লক্ষ্যমাত্রা ঠিক করা উচিত যে আমরা কি কি করতে চাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেসব স্থাপনাকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, এর মধ্যে সেসব স্থাপনা মেরামতের কাজ শুরু হয়ে গেছে। বিধি অনুযায়ী নির্বাচনের 25 দিন আগে চূড়ান্ত করা হবে ভোট কেন্দ্রের তালিকা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নির্বাচন কমিশন গঠন সহ বেশ কিছু সিদ্ধান্ত হলেও ছাত্রদল এখনই নির্বাচন চাইছে না। বর্তমান প্রশাসনের অধীনে নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তাদের। আর ছাত্র শিবির সহ অন্য ছাত্র সংগঠনগুলো 2-1 দিনের মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো গাফলতি নেই বলে সাফ জানিয়েছেন ডক্টর ফরহাদ বিন নূরের প্রতিবেদন। 3 দশক পর 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হলেও ডাকসুর স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতেই পারেনি, বরং সরকার দলীয় ছাত্র সংসদ দ্বারা ছিল প্রভাবিত। জুলাই গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক 9 দফা, তার একটি ছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদকে কার্যকর করার দাবি। কিন্তু 5 আগস্ট স্বৈরাচার পতনের পর 10 মাস পার হলেও এখনও অকার্যকর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেরই ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনও দফায় দফায় আন্দোলন করেছে ডাকসুর দাবিতে। কেউ কেউ চেয়েছে আগে গঠনতন্ত্রের সংস্কার, তারপর নির্বাচন। ডাকসু নির্বাচন নিয়ে গঠিত কমিশনকে বিভিন্ন ছাত্র সংগঠন গঠনতন্ত্রের বিভিন্ন সংস্কারের প্রস্তাবও দেয়। অবশেষে সোমবার সিন্ডিকেট সভায় অনুমোদন হয় সংশোধিত গঠনতন্ত্র। এর আগে ডাকসু নির্বাচনে 6 সদস্যের নির্বাচন কমিশন থাকলেও এবার নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও সার্বিক সহায়তা নিশ্চিত করতে কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ 10 জন করা হয়েছে। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রধান রিটার্নিং কর্মকর্তা করে বাকিদের দায়িত্বও বন্টন করা হয়েছে। 31 জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে এদিন গণমাধ্যমকে জানান প্রক্টর। আমরা যেটা ওয়ার্কআউট করে দেখেছি তাতে জুলাই মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে সব ছাত্র সংগঠনই। গঠনতন্ত্রে ভোটার ও প্রার্থীর বয়স সীমা বেঁধে দেওয়ার প্রয়োজন ছিল বলে মনে করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ছাত্র শিবিরও বলছে ডাকসুর সভাপতির পদকে অলংকারিক পদ হিসেবে রেখে গঠনতন্ত্রে সংশোধন করা যেত। সভাপতির যেই কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতার ব্যাপারে আমাদের প্রস্তাবনা ছিল এটাকে অলংকারিক করা। নির্বাচিত যে ডাকসু প্যানেল আসবে, আমরা আশা করব সেই প্যানেলের মাধ্যমে যেই সংস্কার প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো দিয়েছে, তাদের প্রস্তাবনাগুলোর আলোকে একটা সংস্কার, মৌলিক যে সংস্কার আমরা চেয়েছি সেই সংস্কারটা বাস্তবায়িত হবে। এখন যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে, আমরা আশা করব যে 2-1 দিনের ভিতরেই ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতেই আসলে ছাত্র সংসদ নির্বাচনটা প্রয়োজন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনের থেকে একেবারে উল্টো অবস্থান ছাত্রদলের। সংগঠনটির দাবি, এখনও ডাকসু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। এই প্রশাসনের আসলে সক্ষমতা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার। এরকম একটা পরিস্থিতি রেখে আসলে এই প্রশাসন কোনোভাবেই
সুষ্ঠু এবং কার্যকর পরিবেশ নিশ্চিত করতে সক্ষম না। এদিকে প্রক্টর বলছেন, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। আমরাও নিজেরা ঘুরে ঘুরে দেখি, শিক্ষার্থীরা বলেন, আমরা সেগুলো মিট আপ করার চেষ্টা করছি। আমাদের প্রচেষ্টা আছে, আমরা নিরবিচ্ছিন্ন কাজ করছি, আমার টিম কাজ করছে, আমার আনসার কাজ করছে, আমার ভলান্টিয়ার ছাত্ররা কাজ করছে। সংশোধিত গঠনতন্ত্রে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থী হতে হলে শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থী হতে হবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। যাদের নির্বাচন হলেই বিপদ, তারা লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠক পছন্দ করছেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। দলের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে সরকারের মধ্যে যে দূরত্ব কমার ঘটনা তা বিরল ও ঐতিহাসিক। এ সময় চাঁদাবাজি নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপি মহাসচিব। আলাদা এক অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। রাজনৈতিক মহলে আলোচনা ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুপস্থিতিতে সুবিধাজনক অবস্থায় বিএনপি, কিন্তু এরপরও নির্বাচনী রোডম্যাপের দাবিতে দলটির সাথে দূরত্ব বাড়তে থাকে সরকারের। অবশেষে বরফ গলে লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকে। কিন্তু এই বৈঠক এবং যৌথ ব্রিফিংকে সরকারের পক্ষপাতমূলক আচরণ বলে অভিযোগ জানায় জামায়াত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদের মতো রাজনৈতিক সংগঠন। বুধবার ঢাকা মহানগর উত্তরের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব তাদের উদ্দেশ্য করে বলেন, কারো কারো নির্বাচন হলেই বিপদ, তাই লন্ডন বৈঠক তারা পছন্দ করছে না। নির্বাচনে গুরুত্ব কমে যাবে বলে ঐক্যমত্য কমিশনের বৈঠকে হাজির হয়নি কেউ কেউ। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন জানিতে হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। এ সময় তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগ হয়ে জনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের দলে নেওয়া হবে না, তবে ভালোদের বাদ না দেওয়ার কথাও জানান তিনি। চাঁদাবাজি করে বিএনপি যেন আওয়ামী লীগ না হয়ে যায় সেদিকে নেতাকর্মীদের লক্ষ্য রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ব্যবসা নিয়ে নেবেন, বাড়ি নিয়ে নেবেন, ওকে আপনাকে ভোট দেবে না। ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে, উইনওভার করতে হবে, তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটাকে নিতে হবে, তাই না? সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনার পার হয়ে আজকে এই জায়গায় আমরা এসেছি যে ওই জায়গাটা তৈরি করার জন্য। এদিকে সকালে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। বিগত 15-16 বছর শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন, অনেক প্রলোভন দেখিয়ে কাজ যখন হয়নি তখন নির্যাতনের পথ নিয়ে তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু শেখ হাসিনার প্রত্যেকটা চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা যেন কোনোভাবেই ব্যাহত না হয় সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের আলোচনা চলছে। আর আজকের আলোচ্যসূচিতে আছে সাংবিধানিক পদগুলোতে নিরপেক্ষ নিয়োগ সহ জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ইস্যুটি। এছাড়া বৈঠকে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল গঠন নিয়েও। এদিকে লন্ডনের ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক ইস্যুতে গতকাল বয়কট করলেও ফরেন সার্ভিস একাডেমিতে আজকের বৈঠকে অংশ নিয়েছে জামায়াত। যোগ দিয়েছে বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সভার সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশন আশা করেন দলগুলো আজকের বৈঠক থেকে সিদ্ধান্তে পৌঁছাবেন।
সবচেয়ে খুশি হব যদি আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারি আজকে, যেগুলো আমাদেরকে কাজের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। কিন্তু যেটা গতকাল আমরা বলেছি আলোচনার সময় আগেও আপনারা বলেছেন যে তারা ওটা হচ্ছে জরুরি দরকার, সেটা হচ্ছে সমস্ত বিষয়ে যেন আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেটাকে আমরা বলি যে সকলের আলোচনার মধ্য দিয়ে যেন আমরা একটা জায়গায় আসতে পারি। দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিতে গিয়ে যতটুকু সম্ভব জনভোগান্তি কমাতে এসএসএফকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসএসএফ এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির ভাষণে তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় ছোট, কিন্তু তাদের সংবেদনশীলতা অনেক বেশি। গত ৫ আগস্ট ২০২৪ তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যেই কার্যক্রম করা হয়েছে। পাশাপাশি এই বাহিনীর অভিযানিক কার্যক্রম আরও বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামাদের ব্যবহার এবং দেশ বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি, উন্নত মনোবলের সন্নিবেশে দিন দিন আরও উন্নতি সাধন করবে, এই আমার আশা। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের। এই মুহূর্তে সেখানে কথা বলছেন জামায়াতের প্রতিনিধি দল, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি বাদ রেখে এটাকে কনস্টিটিউট করা, অনেকেই কিছু এদিক ওদিক বলেছেন, কিন্তু অলমোস্ট দু একটি দল ছাড়া বাকি সকলেই এনসিসি গঠনের ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত হয়েছি। না, আমরা ওইগুলো আমরা মনে করি যে আবার আলোচনা হবে, কন্টেন্টস কি হবে, কারা কারা থাকবে, সেক্ষেত্রে পরে বিস্তৃত আলোচনা হবে। তবে বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করে আমাদের 3 বাহিনী প্রধান এই জায়গার বাইরে থাকা ভালো নিয়োগের ক্ষেত্রে। তাদের যে ফর্মাল যে নিয়োগের প্রক্রিয়া আছে সেটাই থাকলে আগের মতোই, সেটাকে আমরা সমর্থন করি। আমি খুব বিস্মিত যে আমরা 24 ঘন্টা আসি নাই, আপনারা কারণটা এখনো বের করতে পারেন না। আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার লন্ডন সফরের কিছু কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়ে এবং প্রশ্ন করে একটা বিবৃতি আমরা দিয়েছি। সেই বিবৃতিটাই হচ্ছে ওনার লন্ডন সফরের ব্যাপারে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড, এবং এটা আমাদের নির্বাহী বৈঠকেই, হাইস্ট বডি যেটা আমাদের অ্যাপেক্স বডি, সেই নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ভিত্তিতেই এটা এবং অ্যাপ্রুভালের ভিত্তিতেই সেই স্টেটমেন্ট আমরা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছেন অ্যাওয়ার্ড আনার জন্যে, টাকা ফেরত আনার জন্যে, এবং ওনার উপস্থিতিতে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এক্সিকিউটিভ প্রধান বা ভারপ্রাপ্ত প্রধানের সাথে ওনার সেখানে একটা বৈঠক হয়েছে এবং সাক্ষাৎ হয়েছে। এটাকে আমরা ওয়েলকাম করেছি, এবং মিটিংয়ের আগের দিন অনেকগুলো পত্রিকায়, বিশেষ করে প্রথম আলোতে আমার বক্তব্য, ওয়েলকামিং বক্তব্য খুব স্পষ্ট হয়েছে।
ইশরাক ইস্যুতে থমকে আছে ঢাকা দক্ষিণ সিটির সেবা কার্যক্রম, কিন্তু থেমে নেই ডেঙ্গু সংক্রমণ। এদিকে সমালোচনা সত্ত্বেও ডিএসসিসি কর্মকর্তাদের সভায় অংশ নিয়েছেন ইশরাক হোসেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি মেহরিন অ্যানির সাথে। অ্যানি, আপনার মাধ্যমে জানতে চাই যে ইশরাক হোসেনের শপথ জটিলতায় ডেঙ্গু কার্যক্রম নিয়ে নগরবাসী কি বলছেন, আর শপথ না পড়ে আবারও সে সভা করছেন, তো এতে আসলে প্রতিক্রিয়া কি পড়ছে জানাবেন। অনেক সকাল থেকে ইশরাক সমর্থকরা এখানে এই নগর ভবনে আছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছে, এবং তারা যেটি বলছে যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে এখন আপনি জানেন যে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, পাশাপাশি যে করোনার যে প্রকোপ সেটিও কিন্তু বাড়ছে। তো সেই জায়গা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব নাগরিক সুবিধাগুলো রয়েছে সেই নাগরিক সুবিধাগুলো থমকে আছে বলে দাবি করেছে এখানে যারা আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব এলাকাবাসীরা এসেছেন ঢাকাবাসীর ব্যানারে, তারা এটি বলছেন। এবং তারা বলছেন যে মেয়র না থাকায় কিন্তু এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু ক্রমাগতই বাড়ছে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং করোনার যে একটি প্রকোপ সেটি বাড়ছে। এবং আমার পেছনে এখানে যে নগর ভবনের যে অডিটোরিয়ামটা রয়েছে সেখানে কিন্তু এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রতিটি ওয়ার্ড রয়েছে সেই প্রতিটি ওয়ার্ডের মশক কর্মীদের সাথে শপথ না নিলেও এখানে ইশরাক হোসেন কিন্তু তাদের সাথে বৈঠক করছে এই ডেঙ্গু নিয়ন্ত্রণে। আসলে পরবর্তীতে তারা আসলে কি কি করবে সেই নির্দেশনা কিন্তু এখানে দেওয়া হবে। এর আগে কিন্তু এই সভার আগে ইশরাক হোসেন এখানে গণমাধ্যমের সাথে কথা বলেছে। তিনি বলেছেন যে ডেঙ্গু নিয়ন্ত্রণে তিনি নিজ তত্ত্বাবধানেই কিন্তু মশক নিধন কার্যক্রম উদ্বোধন করবে, এবং এখানে এসে কিন্তু তিনি মশক কর্মীদের মাধ্যমে কিন্তু সেই মশক নিধন কর্মসূচি কিন্তু উদ্বোধনও করেছেন, এবং তারপরে কিন্তু এখানে তিনি মশক কর্মীদের সাথে বৈঠক করছে। এবং আপনি যেটি বলছিলেন যে যেহেতু এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটাই বেশি এবং ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু অনেকটাই বেশি, সেই জায়গা থেকে যারা এখানে আসছে তারা বলছে যে মেয়র না থাকে কিন্তু তারা এই ভোগান্তিতে ভুগছেন, এবং তারা বলছেন, তারা দাবি করছেন যে এই স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি তার পদত্যাগ দাবি করেছে। এবং ইশরাক হোসেনও কিন্তু এখানে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেছে যে স্থানীয় সরকার উপদেষ্টা সরকারের পক্ষ হয়ে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে জরুরি সেবা রয়েছে সেগুলো বন্ধ করে দিয়ে সেই দায়টি আসলে এই আন্দোলনের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে। এবং তিনি কিন্তু অভিযোগ করেছেন যে এই ইশরাক হোসেনের যে মেয়র পদে বসানোর যে দাবিটি নিয়ে এখানে এসেছে সেই দাবিটি সেই আন্দোলনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করতেই গত 2-3 দিন ধরেই এই অন্তর্বর্তী সরকারের যে স্থানীয় সরকার উপদেষ্টা রয়েছে তিনি কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে বলে তিনি অভিযোগ করে দাবি করেছেন। এবং এখানে তিনি বলেছেন যে সব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা যেন অব্যাহত থাকে সেই জায়গাতে কিন্তু কাজ করবে এই ইশরাক হোসেন। তিনি শপথ না নিলেও আপনি জানেন যে গেল 2 দিন ধরে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে তিনি এখানে বসেন, এবং তিনি এটিও বলেছেন যে গেল 2 দিনের মধ্যে যে বৈঠকগুলো হয়েছে তার মধ্যে একটি ছিল যে ওয়ার্ড সচিবদের সাথে তার বৈঠক ছিল যেখানে জন্ম নিবন্ধন এবং মৃত্যু সনদ যাতে দ্রুত পায় সেটি নিয়ে কথা হয়েছে। এবং তারপরে কিন্তু তিনি অভিযোগ করেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা যেসব আঞ্চলিক কর্মকর্তারা রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছে যেন জন্ম নিবন্ধন এবং মৃত্যু সনদ যাতে সেখানে তারা সই না করে, এবং তার পরিপ্রেক্ষিতে যেন সেবা কার্যক্রম ব্যাহত হয়, এবং তার যে দায়টা সেটা যেন যাতে এই আন্দোলনের উপর পড়ে সেই চেষ্টাই করছে স্থানীয় সরকার উপদেষ্টা, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। তো এখন এই মুহূর্তে এখানে ডেঙ্গু যে কর্মী যারা রয়েছেন, মশক কর্মী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি বৈঠক করছেন, এবং তিনি কিন্তু ইতিমধ্যে মশক নিধন কার্যক্রম নিজ তত্ত্বাবধানে উদ্বোধন করেছেন। তো এই ছিল আমার কাছে অনেক সবশেষ। ইশরাক ইস্যুতে যেন থমকে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আর সেখানেই আজ ইশরাক অংশগ্রহণ করেছে কর্মকর্তাদের সভায়। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী মেহরিন অ্যানি। করোনা সংক্রমণ বাড়তে থাকায় টিকাদান কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। তবে প্রথম দিন খুব বেশি সাড়া মেলেনি। সকাল থেকে সিটি কর্পোরেশনের মেমন জেনারেল হাসপাতালে চলে এই টিকা কার্যক্রম, যেখানে দেওয়া হয় ফাইজারের টিকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় টিকাদান কার্যক্রম আবারও শুরু করেছেন তারা। প্রথম ধাপে 60 ব্যক্তি, প্রসূতি, করোনা যুদ্ধের সম্মুখ সারিতে থাকা ব্যক্তিরা এই টিকা নিতে পারবেন। প্রাথমিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত হাসপাতালগুলোতে এই টিকা কার্যক্রম চলবে।
সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, আর এতে করে খুলনা নগরীর কয়েকটি স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এছাড়া উত্তাল রয়েছে বঙ্গোপসাগরও। কক্সবাজারে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ নিয়ে আরও জানাতে নগরীর আহসান আহমেদ রোড থেকে রামিম চৌধুরী আর কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদক। তবে শুরুতে চলে যাচ্ছে রামিমের কাছে। রামিম, আপনার মাধ্যমে জানতে চাইছি জলাবদ্ধতার কারণে নগরবাসীকে কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এর সমাধানই বা কি বলছেন প্রশাসন? আমরা সকাল থেকে দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে খুলনাতে। এর কারণে কিন্তু আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু একই রকম অবস্থা। নগরীতে বেশ কিছু জায়গাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যেমন সড়কগুলো রয়েছে তেমনি কিন্তু নগরীর যে অলিগলিগুলো রয়েছে সেখানে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু গতকাল থেকেই আমরা দেখছি যে এখানকার যে জলাবদ্ধতা সেটি কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি। এখানে কিন্তু বেশ কিছু রাস্তাতে কিন্তু এখন জলাবদ্ধতা রয়েছে। এখানে কিন্তু এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু এখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে বেশ কিছু কোচিং সেন্টার রয়েছে, এখানে বেশিরভাগ শিক্ষার্থীদের কিন্তু যাতায়াত, এখানে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে যাতায়াতের শিক্ষার্থীদের। বিশেষ করে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু একটাই অভিযোগ করছেন যে নগরীতে জলাবদ্ধতার মূল কারণ হিসাবে কিন্তু একটা জায়গাতেই সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা, সেটি এই ড্রেনেজ ব্যবস্থার অচল অবস্থার কারণে কিন্তু এখানকার যে পানি উঠছে সেই পানি কিন্তু নামতে পারছে না, এবং যার ফলে কিন্তু এখানে ব্যাপক আকারে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছে। এখানে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা যেটি বলছেন যে মূলত চলমান যে প্রকল্পগুলো রয়েছে নগরীতে, এই প্রকল্পগুলো এবং ড্রেনেজ ব্যবস্থার যে উন্নয়নের জন্য যে কার্যক্রমগুলো চালানো হচ্ছে সেগুলো শেষ হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে যে নগরীর যে জলাবদ্ধতার যে সমস্যাটি সেটি কিন্তু আস্তে আস্তে নিরসন হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে অনেক সবশেষ খবর জলাবদ্ধতার খুলনা থেকে। খুলনা থেকে যুক্ত ছিলেন রামিম চৌধুরী। এবার চলে যেতে চাই কক্সবাজারে, সেখানে আছেন মন্তোষ। আপনার মাধ্যমে জানতে চাই 3 নম্বর সতর্ক সংকেত চলছে কক্সবাজারে, তো বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস এখন পর্যন্ত কোনো কিছু বলেছে কিনা? এই মুহূর্তে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে এবং সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, গতকাল দুপুর 12টা থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত 112 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, এবং আগামী আরো 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। এবং সকাল থেকে যেহেতু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং সাগরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এর প্রেক্ষিতে আমরা দেখছি যে সাগর বেশ উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ এসে আছড়া পড়ছে উপকূলে, এবং বর্ষার যে উত্তাল ভাব সাগরের, সেই উত্তাল ভাবটি আমরা এই মুহূর্তে দেখছি। এবং সৈকতে লাল পতাকা উড়িয়ে পর্যটকরা যাতে সমুদ্রে না নামেন সেই বিষয়টি নিশ্চিত করতে লাইফগার্ড সদস্যদের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। এবং পতাকা যেহেতু সৈকতের বিভিন্ন পয়েন্টে উড়ানো হয়েছে লাল পতাকা, এর প্রেক্ষিতে লাইফগার্ড সদস্যদের পক্ষ থেকেও কিন্তু মাইকিং করে বলা হচ্ছে তারা যাতে হাঁটু পানির বেশি গভীরে না নামেন, এবং আমরা দেখছি যে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকে সমুদ্রে নামছেন, এবং একটা উত্তাল পরিস্থিতি, এর মধ্যেই তারা সমুদ্র স্নানটি করছেন। এবং যেহেতু কক্সবাজারে বড় একটি অংশ পাহাড়ি এলাকায় বিপুল সংখ্যক মানুষ বসবাস করেন, যেহেতু ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হচ্ছে, এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি রাখা হয়েছে যাতে যদি ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে পাহাড়ে যারা বসবাস করছেন তাদের যাতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়, সেই তৎপরতা তারা চালাবেন, সেটি আমাদের জানিয়েছেন। অনেক কক্সবাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়া কক্সবাজারে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন খুলনা কক্সবাজার থেকে সহকর্মীরা। সাভারের আশুলিয়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ধসে পড়েছে আবাসিক ভবনের একাংশ, দগ্ধ হয়েছেন অন্তত 6 জন। এ নিয়ে আরও জানাতে দুর্ঘটনাস্থল আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, একটু জানাবেন দগ্ধদের মধ্যে গুরুতর আহত কেউ আছেন কিনা এবং সেখানে অবৈধ গ্যাসের লাইন ছিল কিনা? মিম, আপনি যেমনটি বলছিলেন, এখানে আসলে আজকে সকাল আনুমানিক 7টার দিকে নিশ্চিন্তপুর এলাকার মন্ডল মার্কেট সংলগ্ন জোয়েল আহমেদের বাড়ি, এটি আমার পিছনে যে ছিন্ন ভিন্ন বাড়িটি পড়ে রয়েছে, দ্বিতল বিশিষ্ট এই বাড়িটিতে আসলে সকাল 7টার দিকে এই বাড়ির ভাড়াটিয়া জহিরুল ইসলাম এবং তার মা আসলে রান্না করার জন্য যখন গ্যাস চুলোয় আগুন দিয়েছিলেন, তখনই কিন্তু সারা রাত যেই গ্যাসের সিলিন্ডার ছিল সেই সিলিন্ডারের পাইপ থেকে যেই গ্যাস লিকেজ হয়েছিল,
সেই লিকেজের মধ্যে সাথে সাথে আগুন দেওয়ার সাথে সাথেই কিন্তু একটি বিস্ফোরণের মধ্য দিয়ে একটা অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং সাথে সাথে কিন্তু দ্বিতল ভবনের একটি ইউনিটের পুরোটি ইউনিট একেবারে ভেঙে পড়ে এবং এই পুরো বিল্ডিং এর মধ্যে 11টি কক্ষ রয়েছে। সেই 11টি কক্ষও কিন্তু আমরা দেখেছি সবগুলো কক্ষের যে মালামাল রয়েছে সেগুলো কিন্তু ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছে এবং 6 জন কিন্তু আহত হয়েছে। তার মধ্যে 2 জনকে স্থানীয় যে নারী শিশু হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 4 জনকে কিন্তু ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে একজন নারী রয়েছেন, তিনি কিন্তু আসলে গুরুতর আহত হয়েছেন, তার আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ডাক্তাররা কিন্তু এমন তথ্যই দিয়েছেন, তার প্রায় 80 ভাগের মতো পুড়ে গেছে এমন তথ্যই কিন্তু আমরা পেয়েছি। আর মোটামুটি এখানকার যেই থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করছে এবং এইখানে আমার পিছনে যে বাড়িটি রয়েছে এই বাড়িটির শুধু এই বাড়িটিই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি, বাড়িটির যে 3 দিকে আসলে 3 দিক দিয়ে যে অন্য ভবন রয়েছে সেসব ভবনগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোটামুটি এই স্থানীয় বাসিন্দারা একটা আতঙ্কের মধ্যে কিন্তু রয়েছে। এই ছিল অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ফের পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোরে সীমান্ত দিয়ে 20 জনকে বাংলাদেশে ঠেলে দেয়া হলে মাসুদপুর বিজিপি ক্যাম্পের টহল দল তাদের আটক করে। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ জানান, আটককৃতদের মধ্যে 3 জন পুরুষ, 7 জন নারী ও 10 জন শিশু রয়েছে। আটককৃতদের সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। নাম ঠিকানা যাচাই শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এই ঘটনায় বিএসএফ এর কাছে কড়া প্রতিবাদ জানায় বিজিবি। এর আগে 3রা জুন ও 27শে মে জেলার অন্য 2 সীমান্ত দিয়ে আরও 25 জনকে পুশিন করেছিল বিএসএফ। বিস্ফোরণে কাঁপছে তেহরান। ইরানের সেন্ট্রিফিউজ ও অস্ত্র উৎপাদনে আঘাত হানার দাবি ইসরায়েলের। সংঘাতের 6ষ্ঠ দিনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 585 জন। যুদ্ধবন্ধে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প। ইসরায়েলের সমর্থনে এরই মধ্যে রণতরীর পর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন যুদ্ধ বিমানের বহর। প্রতিক্রিয়ায় যুদ্ধ শুরু বলে সামাজিক মাধ্যম এক্সে মন্তব্য খামেনির। বুধবারও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে হাইপারসনিক ফাত্তাহ মিসাইল লক্ষ্যে আঘাত এনেছে বলে দাবি তেহরানের। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। ইরানের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির মধ্যেই ইসরায়েলের দিকে মঙ্গলবারও রাতভর দফায় দফায় চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বিমান হামলায় ব্যবহৃত ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা দাবি তেহরানের। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিসের 11তম ধাপে বুধবার ভোররাতে আবারও অত্যাধুনিক হাইপারসনিক ফাত্তাহ মিসাইল ছোঁড়ার খবর নিশ্চিত করে ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী IRGC। শব্দের চেয়েও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ফাত্তাহ 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পশ্চিম তীরের আকাশে রাতভর দেখা মেলে ইসরায়েলের দিকে ছুটে যাওয়া ইরানি ক্ষেপণাস্ত্রের। অন্যদিকে ইরান জুড়ে ইসরায়েলের বিমান হামলাও অব্যাহত। তেহরানে দফায় দফায় বিস্ফোরণ। সব মিলিয়ে ইরান ইসরায়েল নজিরবিহীন সংঘাতে টানা 6ষ্ঠ দিনের মতো সাইরেনের আওয়াজ, রাতের আকাশ চিরে মুহুর্মুহু মিসাইলের ছুটে যাওয়া আর নিরস্ত্র মানুষের আতঙ্ক, যুদ্ধের চিরচেনা দৃশ্য। We've struck deep, hitting Iran's nuclear, ballistic and command capabilities. We are aiming at military targets. They are attacking civilian homes. Israel faces threats on many fronts. While we are working to remove threats from Iran, we are still fighting their proxy, Hamas, in Gaza. 6 দিনে ইসরায়েলের তুলনায় ইরানে 5 গুণ বেশি হামলার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা, যাতে প্রাণ গেছে প্রায় 600 মানুষের। সবশেষ ইরানে কয়েকটি সামরিক স্থাপনা, বিশেষ করে পরমাণু কর্মসূচিতে জরুরি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে 50টির বেশি বিমান হামলার দাবি করেছে ইসরায়েল। তেহরানে দফায় দফায় বিস্ফোরণ অব্যাহত, বলছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
সংঘাত তীব্রতর হতে থাকার মধ্যেই বিমানবাহী রণতরী নিমিৎজের পর এবার মধ্যপ্রাচ্যে আরও বোমারু বিমান মোতায়েন করছে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে সক্ষম F-16, F-22 ও F-35 সহ বিভিন্ন যুদ্ধ বিমান মোতায়েন করছে মার্কিন সেনাবাহিনী। যুদ্ধ পরিস্থিতি জটিল হতে থাকার মধ্যেই ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আপাতত হত্যার পরিকল্পনা না থাকলেও ভাবছেন ইরানি পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলি হামলায় যোগ দেওয়ার কথা। ইসরায়েলি দাবি খারিজ করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড জানালেও সেটি মানতে নারাজ ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন তার কারণেই দিন দিন আরও জটিল হয়ে উঠছে ইরান যুদ্ধ পরিস্থিতি। Right now we are most likely the hours before a major escalation, rather de-escalation. What Trump has been signaling, tweeting today does not seem to suggest that he has any plans to actually give diplomacy a real chance. He's calling for surrender. I think he is likely miscalculating, thinking that the Iranians believe that surrender actually is an option. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির প্রতিক্রিয়ায় যুদ্ধ শুরু বলে মন্তব্য করেছেন খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমা করা হবে না ইহুদিবাদী শাসক গোষ্ঠী ও তাদের মদতদাতাদের, দেয়া হবে কঠোর জবাব। এ অবস্থায় ইরানের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ঠেকাতে প্রেসিডেন্টের বিপরীতে সাংবিধানিক ব্যবস্থা নেওয়ার তোড়জোড় চালাচ্ছেন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স সহ মার্কিন আইন প্রণেতারা। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় বুধবার থেকে শুক্রবার মার্কিন দূতাবাস বন্ধ জেরুজালেমে। অন্যদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র রাজনৈতিক ও ইরানের ছায়া সংগঠন হিজবুল্লাহ। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসির রোডম্যাপে ফেব্রুয়ারির শুরুতে ভোট, নভেম্বরে তফসিল, সেপ্টেম্বরে শেষ হবে ভোটার তালিকা ও সীমানা নির্ধারণ। নির্বাচন বিরোধীরাই লন্ডন বৈঠক পছন্দ করছে না, মন্তব্য মির্জা ফখরুলের। একদিনের বয়কটের পর ঐক্যমত্য কমিশনের সভায় ফিরল জামায়াত। ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ ছাত্র দলের। দ্রুত তফসিল চায় অন্য সংগঠনগুলো, নিরাপত্তায় ঘাটতি নেই দাবি প্রক্টরের। অচল অবস্থায় থমকে আছে দক্ষিণ সিটির ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম। সমালোচনার মধ্যে আবারও কর্মকর্তাদের সঙ্গে সভা ইশরাকের। মশক নিধন কার্যক্রম উদ্বোধন। এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। সংঘাত বন্ধে আত্মসমর্পণের শর্ত ট্রাম্পের, খামেনির যুদ্ধ শুরুর ঘোষণা। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।